আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী ডিসেম্বর বা 2026 সালের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। রাজশাহীতে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। রাজনৈতিক দল করলে উপদেষ্টার পদ ছেড়ে আসার পরামর্শ বিএনপির। ন্যূনতম সংস্কার শেষে 1 থেকে 1.5 বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিডিপি। বাড্ডা থানার হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক সহ 6 জন রিমান্ডে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী এবং তার ভাই সরফরাজকে জিজ্ঞাসাবাদ। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার আন্দোলনে ভাটা। সড়ক ও রেল অবরোধের ডাকে সাড়া নেই শিক্ষার্থীদের। মহাখালী গুলশান রোডে বাঁশ ফেলায় ভোগান্তি। এবং নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। বিদ্যাদেবীর চরণে ভক্ত অনুরাগীদের পুষ্প অর্পণ, ঘরে ঘরে পূজার আয়োজন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ডিসেম্বর বা 2026 সালের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আর স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলেই কমিশন সেই অনুযায়ী ভোটের আয়োজন করবে। সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, বিগত সময়ে 18 থেকে 24 লাখ মৃত ব্যক্তি ভুয়া ভোটার তালিকায় ছিল। সেক্ষেত্রে নতুন ভোটার তালিকা থেকে বাদ যাবে এসব ভোটার। রাজনৈতিক দল করতে হলে উপদেষ্টার পদ ছেড়ে আসার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়ার জন্য নির্বাচন আটকে রাখার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান রিজভী। মুন্সিগঞ্জ জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা ভারতে বসে আন্দোলন কর্মসূচির নামে উস্কানি দিচ্ছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। বিএনপির এই মুখপাত্র বলেন, স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত নতুন বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া। উনি আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন। তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। কিন্তু জনগণের সাড়া না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে। সরকারের কোনো কোনো উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু বিরক্ত হন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন? আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন। ন্যূনতম সংস্কার শেষে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। প্রস্তাব পেলে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করার আগ্রহ আছে তাদের। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নিবন্ধন সনদ গ্রহণকালে এসব কথা বলেন দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। এর আগে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বিডিপি। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে রবিবার দলটিকে ফুলকপি প্রতীক বরাদ্দ করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাড্ডা থানায় করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমনি সহ 6 জনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর আসামিরা হলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এসব আদেশ দেন। এদিন সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রিদওয়ানুল হক তাদের 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একই মামলার আসামি সাবেক মন্ত্রীর ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এসব আদেশ দেন। এর আগে সকালে তাদেরকে আদালতে হাজির করে 3 জনের 5 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর। সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিলেও শিক্ষার্থীদের উপস্থিতি না বাড়ায় আপাতত মহাখালী গুলশান লিংক রোডে বাঁশ ফেলে আন্দোলন করছে তিতুমির কলেজের কিছু শিক্ষার্থী। এতে বন্ধ হয়ে গেছে সড়কটির উভয় পাশে যান চলাচল। বিশ্ববিদ্যালয় ঘোষণা করার আগ পর্যন্ত আন্দোলন থেকে সরে না আসার ঘোষণা দিয়েছে তারা। শিক্ষা উপদেষ্টা তাদের যৌক্তিক দাবি প্রত্যাখ্যান করে সরকার ও শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা। সকাল 11টায় সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরুর কথা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি না বাড়ায় এখন লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছে তারা। উপদেষ্টার এই কথা আমি মনে করবো একটা উদ্দেশ্য প্রণীত। এই সরকারকে ফল করানোর কথা বলছে নাকি এই সরকারকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর কথা বলছে? আমাদের মূল ফটকে অবস্থান করছি। আমাদের গুলশান এবং মহাখালী রেলপথ এবং সড়কপথ আজকে থেকে অনির্দিষ্টকালীন অবরোধ থাকবে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালাউইর ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পাউল ভ্যালেন্তিনো। সকালে সেনা সদরে সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দুদেশের সুসম্পর্ক উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। সেনা প্রধানের সাথে সাক্ষাতের আগে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পরে সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি। টঙ্গীর তুরাগ তীরে আজ থেকে শুরু হয়েছে প্রথম পর্বে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। ফজরের নামাজের পর আম-বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান করছেন আলেম ওলামারা। প্রথম পর্বের প্রথম ধাপের 3 দিনের ইজতেমা শেষে মুসল্লিরা গতকালই ময়দান ছেড়েছেন। দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশ নিতে সন্ধ্যা থেকে মাঠে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তাবলিগ জামাত বাংলাদেশের শুরাই নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি সহ 22 জেলার তাবলিগের সাথীরা অংশ নিচ্ছেন। এরই মধ্যে 76টি দেশ থেকে প্রায় 3050 জন বিদেশি নাগরিক অবস্থান করছেন ময়দানে। নানা আয়োজনে সারা দেশে সরস্বতী পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই দিন সকাল থেকে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভক্ত অনুরাগীরা। দেবীর আরাধনাকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে উদযাপিত হচ্ছে অন্যতম এই ধর্মীয় উৎসব। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরেও চলছে পূজার আনুষ্ঠানিকতা। আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী। একই সাথে বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবীও তিনি। তাই পঞ্চমী তিথিতে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিদ্যা ও জ্ঞান লাভের প্রার্থনা করেন অগণিত ভক্ত ও শিক্ষার্থীরা। পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল জুড়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের বিদ্যার্থীরা তৈরি করেছেন দৃষ্টিনন্দন প্রতিমা ও মণ্ডপ। সনাতন ছাত্র ও সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণেও বিদ্যার্থীরা মেতে ওঠেন আরাধনায়। ভক্ত যারা আছেন তারা সবাই হয়তো জ্ঞানই প্রার্থনা করছেন, আর আমিও যেহেতু নিজে শিক্ষার্থী, তো আমার মায়ের কাছে আমারও জ্ঞানই প্রার্থনা। সামনে পরীক্ষা এসেছি, যাতে ঠাকুর আমাকে আশীর্বাদ করে যেন আমার পরীক্ষাটা ভালো হয়। মাঘ মাসে পঞ্চমী তিথিতে আমাদের পূজা অর্চনা করা হয় এবং এই
এটা বসন্ত পঞ্চমী নামে অনেক পরিচিত। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং পাহাড়ি পল্লীতে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা মেতে ওঠেন উৎসবে। দেবীর অঞ্জলি গ্রহণের পাশাপাশি চলে নানা আচার অনুষ্ঠান। পটুয়াখালীতে সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও বিদ্যালয়গুলো আলপনায় সাজায় শিক্ষার্থীরা। শাঁখ ও উরুধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। দেবীর পায়ে অর্পণ করা হয় পুষ্পাঞ্জলি, বই খাতা ও বাদ্যযন্ত্র। নোয়াখালীতে ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এরপর অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান, যজ্ঞ ও ধর্মীয় সঙ্গীত, মহাপ্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলে দিনভর। সরস্বতী মা হলেন মূলত বীণাপাণি এবং বিদ্যার দেবী। তার বিদ্যা এবং জ্ঞানের মাধ্যমে আমরা যাতে সমাজের সকল বৈষম্য এবং হানাহানি দূর করতে পারি, সকল ভেদাভেদ দূর করতে পারি। রাজবাড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় দিনটি। বরিশালে মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খধ্বনির আবহে মুখর হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নগরীর ব্রজমোহন কলেজে 23টি মণ্ডপে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। এছাড়াও দেশজুড়ে মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজার আনুষ্ঠানিকতায় ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তামান্না জেনিফার, এটিএন বাংলা। এদিকে ওয়েসিস সনাতন সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। রাজধানীর বড় মগবাজারে দি ওয়েসিস অ্যাট ইস্পাহানি কলোনির 1 নম্বর টাওয়ারের নিচতলায় এই পূজা অনুষ্ঠিত হয়। ভোর 6টায় প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পরে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আরতি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা না হলে আগামীকাল থেকে সারা দেশে আমদানি করা ফল, খালাস ও সরবরাহ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ডের সামনে মানববন্ধনে তারা এই হুঁশিয়ারি দেন। ব্যবসায়ীরা জানান, ফল আমদানিতে শুল্ক 20% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। ফলে আপেল, আঙ্গুর, মালটা সহ সব ধরনের ফলের শুল্ক কেজিতে বেড়েছে 23 টাকা। বর্ধিত শুল্ক না কমালে রোজায় ফলের দাম আরও বেড়ে যাবে বলে তাদের আশঙ্কা। পরে এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেন ফল ব্যবসায়ীরা। আপনারা আমাদেরকে বাঁচান, আমাদের উপর থেকে বিলাসী পণ্য, বিলাসী তকমাটাকে উঠিয়ে নিন, বিলাসীর তকমাটাকে উঠিয়ে নিয়ে আমাদের উপরে যে করের বোঝা চাপিয়েছেন, করকে শিথিল করুন। ফলকে সাধারণ মানুষের খাদ্য তালিকায় দিয়ে আসুন, রোগীর পথ্য হিসাবে ব্যবহার করুন, শিশু খাদ্য হিসাবে গণ্য করতে দিন। দেখুন, যে খাদ্য রোগী খায়, যে খাদ্য শিশু খায়, সে খাদ্য কখনোই বিলাসী পণ্য হিসাবে গণ্য হতে পারে না। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গত 9 দিনে 7,260 জন নথিবিহীন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা। গ্রেফতারকৃতদের মধ্যে 5,763 জনকে বন্দিশালায় রাখা হয়েছে। শীঘ্রই তাদের নিজ নিজ দেশ এবং কিউবার গুয়ান্তানামো কারাগারে পাঠানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটি, ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো এবং মাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে অভিযান চালিয়ে নথিবিহীন এসব অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অনেকের বিরুদ্ধে ধর্ষণ, অপ্রাপ্ত বয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাস করছেন 1,70,000-এর বেশি নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে অন্তত 1 লাখকে
ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন। এবারে পাটেক্স খেলার খবর। আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে 3 কিস্তিতে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সব টাকা পরিশোধ করবে দুর্বার রাজশাহী। ক্রীড়া মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন 3, 7, 10 ফেব্রুয়ারিতে 3 কিস্তিতে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করা হবে। এতে আরও জানানো হয়, ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে জড়িত সবার পাওনা বুঝিয়ে দিতে সকালে বিতর্কিত মালিক শফিককে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। নিজের দোষ স্বীকার করে 25% করে 3 দফায় পাওনা টাকা পরিশোধের আশ্বাস দেন তিনি। এই প্রতিশ্রুতি ভাঙলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। বিপিএলে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে রংপুর রাইডার্স। শুরুতেই খুলনার বোলারদের দাপটে 15 রানে 5 উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর। নাসুম আহমেদ 2 ওভার বল করে 2 উইকেট নিয়েছেন। মিরাজ তার দ্বিতীয় ওভারে এসে উইকেট নিয়েছেন। তার প্রথম ওভারে রান আউট হন সৌম্য সরকার। ষষ্ঠ ওভারে পেস আক্রমণে এসে উইকেট নেন হাসান মাহমুদ। রংপুরের হয়ে ওপেনার সৌম্য কোনো বল না খেলেই 0 করে ফিরে যান। ইংলিশ ওপেনার ভিনসি 7 বল খেলে 1 রান করে বোলার নাসুমের দুর্দান্ত ক্যাচে পরিণত হন। শেখ মাহেদি 5 বল খেলে 1 রান করে বোল্ড হন। 10 বলে 4 রান করে ক্যাচ দেন সাইফ হাসান। সাইফুদ্দিন 8 বলে 8 রান করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুরের সংগ্রহ 7 উইকেটে 50 রান। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে পঞ্চম টি-20তে ইংল্যান্ডকে 150 রানে হারিয়ে 4-1 ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। আগে ব্যাট করে দলের 21 রানে সঞ্জু স্যামসনের উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় উইকেটে 115 রানের জুটি গড়েন অভিষেক শর্মা এবং তিলক ভার্মা। 24 রান করে আউট হন তিলক। তবে অভিষেকের 54 বলে 135 রানের বিধ্বংসী ইনিংসেই 9 উইকেটে 247 রান তোলে ভারত। আন্তর্জাতিক টি-20তে 13 ছক্কার রেকর্ডের সাথে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মাইল ফলক ছুঁয়ে ফেলেন এই ব্যাটার। জবাবে 10 ওভার 3 বলে মাত্র 97 রানে অল আউট হয় ইংল্যান্ড। তাতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জায় ডোবে সফরকারীরা। আলাভেসকে 1-0 গোলে হারিয়ে লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পয়েন্ট ব্যবধান 4-এ নামিয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে 4 মিনিটেই গোলের সুযোগ পায় কাতালানরা। তবে রাফিনহার শট চলে যায় প্রতিপক্ষের পোস্ট ঘেঁষে। এরপর 57 মিনিটে লেভানডোভস্কির হেডও লক্ষ্যভ্রষ্ট হয়। তবে 61 মিনিটে এই পোলিশ স্ট্রাইকারের গোলেই এগিয়ে যায় বার্সেলোনা। ইনজুরির সময় স্বাগতিক শিবিরের রক্ষণের ভুলে সমতায় ফেরার সুযোগ পায় আলাভেস। যদিও গোলরক্ষক সিজনির দৃঢ়তায় রক্ষা পায় হান্সি ফ্লিকের দল। লিগে 49 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে, 45 পয়েন্ট নিয়ে 3-এ বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। আগামী ডিসেম্বর বা 2026 সালের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। রাজশাহীতে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। রাজনৈতিক দল করলে উপদেষ্টার পদ ছেড়ে আসার পরামর্শ বিএনপির। ন্যূনতম সংস্কার শেষে 1 থেকে 1.5 বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিডিপি। বাড্ডা থানার হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক সহ 6 জন রিমান্ডে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী এবং তার ভাই সরফরাজকে জিজ্ঞাসাবাদ। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার আন্দোলনে ভাটা। সড়ক ও রেল অবরোধে ডাকে সাড়া নেই শিক্ষার্থীদের। মহাখালী গুলশান রোডে বাঁশ ফেলায় ভোগান্তি। এবং নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। বিদ্যাদেবী চরণে ভক্ত অনুরাগীদের পুষ্প অর্পণ, ঘরে ঘরে পূজার আয়োজন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।